আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমাদের পড়াশোনা কেমন চলছে? ভালো নিশ্চয়ই। সো আমরা শিখেছিলাম পাংচুয়েশন। গত ক্লাসে আমরা তিনটে ব্যবহার শিখেছিলাম পাংচুয়েশনের। একটা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, আরেকটা শিখেছিলাম ইউজ অফ ফুল স্টপ, আর শিখেছিলাম ইউজ অফ কমা। এখন আমরা বাকি যেই রুলসগুলো আছে আর যে আইটেমসগুলো বাকি আছে সেগুলো নিয়ে আজকে ক্লাসে ডিসকাস করব। তাহলে তোমরা কাগজ কলম নিয়ে রেডি হও, আমরা শুরু করব আমাদের আজকে ক্লাস। প্রথমে আমরা শিখবো ইউজ অফ কোয়েশ্চেন মার্ক। ইউজ অফ কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক শুধুমাত্র একটা জায়গায় ব্যবহার হয় আমরা জানি, সেটা হচ্ছে কি অ্যাট দ্য এন্ড অফ আ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে আমরা লিখতে পারি we use question mark at the end of an interrogative sentence. Okay, we use question mark at the end of an interrogative sentence. লিখতে পারি এরকম, where do you come from? তুমি কোথা থেকে এসেছো? ওকে, why are you angry? তুমি রেগে আছো কেন? তাহলে এগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পর কি হয়? কোয়েশ্চেন মার্ক হয়। আবার আরেকটা ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে পারি। তোমরা যখন কোনো কিছুর নিয়ে আমরা সন্দিহান প্রকাশ করি, এক্সপ্রেসিং ডাউট, ডিওইউবিটি, ডাউট অর কনফিউশন, এক্সপ্রেসিং ডাউট অর কনফিউশন, আমরা যখন কোনো কিছু নিয়ে সন্দেহ প্রকাশ করব তখন আমরা কি করব? কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। কিরকম? ধরো his mother died of cancer, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, ঠিক আছে? ইন কেস অফ এক্সপ্রেসিং ডাউট, ঠিক আছে? তাহলে এটা বলে আমরা থামবো। তাহলে আমরা নরমালি এটা বলে থামি, হিজ মাদার ডাইড অফ ক্যান্সার, তার মায়ের ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গিয়েছেন। সো এগুলোকে বলে কি? এগুলো হচ্ছে কোয়েশ্চেন মার্কের ব্যবহার। একটা হচ্ছে উই ইউজ কোয়েশ্চেন মার্ক এট দ্য এন্ড অফ এন ইন্টারোগেটিভ সেন্টেন্স। নরমালি আমরা এটাই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি হয়? কোয়েশ্চেন মার্ক হয়। আবার আরো একটা জানলাম, এক্সপ্রেসিং ডাউট অর কনফিউশন, কোনো কিছু নিয়ে যখন আমরা সন্দেহ প্রকাশ করব তখন আমরা তারপর কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব, এরপর একটু বিরতি দিয়ে ফুল স্টপ ব্যবহার করব। ওকে, তারপর আমরা ব্যবহার করব হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। ওকে, নোট অফ এক্সক্লেমেশন। আচ্ছা, আমরা এখানে লিখি ইউজ অফ এক্সক্লেমেশন। সো এক্সক্লেমেশন পড়াতে গেলেই আমার সেই হার্ট অ্যাটাকের কথা মনে আসে। সো তোমাদের মনে আছে তো হার্ট অ্যাটাক নিয়ে যে বলেছিলাম এক্সক্লেমেশনের? সো উই ইউজ এক্সক্লেমেশন ইন কেস অফ এক্সপ্রেসিং স্ট্রং ফিলিং অ্যান্ড ইমোশন। To express a strong feeling or emotion, আমরা যখন কোনো কিছু নিয়ে ডিপ ফিলিং ব্যবহার করব,
মানে এক্সপ্রেস করব বা প্রকাশ করব তখন আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করব। এরকম এক্সাম্পল লিখি, হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ। ওকে, আমরা বললাম যে ম্যাচটা কি এক্সাইটিং ছিল, হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ। হাউ লাভলি দ্য বাটারফ্লাই ইজ। বাটারফ্লাইটা, প্রজাপতিটা কত সুন্দর, হাউ লাভলি দ্য বাটারফ্লাই ইজ। তাহলে আমরা বুঝলাম টু এক্সপ্রেস আ স্ট্রং ফিলিং অর ইমোশন। আরেকটা ক্ষেত্রে আমরা বলতে পারি, আফটার কি ইন্টারজেকশন, আফটার ইন্টারজেকশন। ওকে, ইন্টারজেকশনের পর। alas I'm undone। তাহলে alas এই যে কথাটা বললাম এটা একটা ইন্টারজেকশন। বললাম ব্রাভো, you achieved victory, তুমি জিতে গেছো, ব্রাভো। তাহলে এই যে ইন্টারজেকশন ওয়ার্ডগুলোর পর, ইন্টারজেকশনের পরেও আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করব। আর একটা করতে পারি, সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, স্ট্রং ফিলিং অর ইমোশন, মানে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আফটার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পর এই ইন্টারোগেশন মার্ক, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের পর এক্সক্লেমেশন মার্ক। ওকে, আর আরও দুইটা এক্সট্রা ব্যবহার আছে। তাহলে আমরা শিখলাম ইউজ অফ কোয়েশ্চেন মার্ক আর ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন বা কি বিস্ময়সূচক, এই এক্সক্লেমেশন, ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক দিলাম। ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে। এবার আমরা সামনের দিকে যাব। এবার শিখব আমরা ইউজ অফ কোলন। ইউজ অফ কোলন, এটাকে বলে কোলন। তাহলে আমরা কোলনের ব্যবহার শিখব, ইউজ অফ কোলন। ধরো এরকম, to describe a list of things. Okay, the SAARC countries are okay, Bangladesh, India, Pakistan, Sri Lanka, Nepal, Bhutan,
Maldives and Afghanistan. তাহলে the SAARC countries are SAARC countries গুলো কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দেশের নাম, কিন্তু এই যে এখানে আমরা লিস্টটাকে ডেসক্রাইব করতেছি। তাহলে আমরা শিখলাম যে টু ডেসক্রাইব আ লিস্ট অফ থিংস উই ইউজ কোলন টু ডেসক্রাইব আ লিস্ট অফ থিংস। এক জাতীয় লিস্টের বর্ণনার শুরুতেই আমরা কোলন ব্যবহার করব। ওকে, তারপর to separate two sentences, to separate two sentences, দুইটা সেন্টেন্স সেপারেট করার ক্ষেত্রে of which the second clarifies the meaning of the first, of which the second clarifies the meaning of the first. কঠিন মনে হচ্ছে না রুলসটা? আমরা যখন এক্সাম্পল দিব তখন ক্লিয়ার হবে। To separate two sentences of which the second clarifies the meaning of the first. তাহলে এরকম লিখলাম, I know Mr. Rahman. I know Mr. Rahman well. I know Mr. Rahman well. ঠিক আছে, আমি রহমান সাহেবকে ভালো মতো চিনি। I know Mr. Rahman well. We lived together for a long years. মানে আমরা অনেক বছর একসাথে বসবাস করতাম। তাহলে I know Mr. Rahman well. শুনতে লিখি একটু, I know Mr. Rahman well. আমি রহমান সাহেবকে ভালো করে চিনি। We lived together for a long years. তাহলে দেখো এই যে কি এখানে বলছে to separate two sentences of which the second clarifies the meaning of the first. আমি রহমান সাহেবকে চিনি, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে আমরা অনেক বছর ধরে একসাথে থেকেছিলাম। ঠিক আছে, তাহলে I know Mr. Rahman well. We lived for a long years. এটা হচ্ছে কোলনের ব্যবহার। তারপর আসবো আমরা সেমিকোলন। কোলনের পর সেমিকোলন। সেমি কথাটার মানে হচ্ছে কম। সেমিকোলনে কোলনের থেকে কম বিরতি হবে। কোলনের থেকে কম বিরতি হবে মানে কম সময় ধরে আমরা থামবো। সেমিকোলনে কোলনের কম সময় থামতে হবে। দেখো, to separate different sense group of a sentence or a list. To separate different sense groups, ধরো number 1, to separate different sense group. To separate different sense groups of a sentence or a list. Groups of a sentence or a list. কিরকম এক্সাম্পল দেখি?
teacher, ধরো এরকম লিখলাম, our teacher asked us to stop playing. He will say our teacher asked us to stop playing, to start working, or to start working to start working in the garden, to start working in the garden, and then to go home. And then to go home. দেখো এই যে দুই ক্ষেত্রে হচ্ছে to separate different sense of groups of a sentence or a list. দেখো our teacher asked us to stop playing, আমাদেরকে বলছে কি করতে, খেলা থামাতে, এটা একটা সেন্স। আরেকটা বলছে to start working in the garden, বলছে বাগানে কাজ করতে, সেটা আরেকটা সেন্স। আরেকটা বলছে and then to go home, ঠিক আছে? So to separate different sense groups of a sentence or a list we use semicolon, ঠিক আছে? সেমিকোলনের আরেকটা ব্যবহার শিখব, সেটা হচ্ছে কি, if the clauses in a compound sentence are not connected with the coordinating conjunction or subordinating conjunction. If the clauses in a compound sentence if the clauses in a compound sentence are not connected with a subordinating conjunction, connected with a conjunction লিখে দিই তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, যখন একটা ক্লজের কম্পাউন্ড সেন্টেন্সটা কানেক্ট কি কনজাংশন দিয়ে অ্যাড করা হয় না তখন, ঠিক আছে? ধরো এরকম লিখলাম to R is human, to forgive is divine, ঠিক আছে? তাহলে দেখো, if the clauses in a compound sentence are not connected with a conjunction, ধরো এখানে হওয়ার কথা ছিল to R is human but to forgive is divine, or and to forgive is divine, তাহলে আমরা একটা কনজাংশন এখানে লিখিনি। সো যখন আমরা কনজাংশন ব্যবহার করব না তখন তার পরিবর্তে কম্পাউন্ড সেন্টেন্সে যখন কনজাংশন ব্যবহার করব না তার পরিবর্তে আমরা কি বসাবো, সেমিকোলন বসাবো। এই হচ্ছে কোলন আর সেমিকোলনের ব্যবহার। ওকে, কোলন আর সেমিকোলন। এবার আমরা যাব কোটেশন মার্ক।
use of quotation mark. ওকে, কোটেশন মার্কের কোটেশন মার্কের ব্যবহার আমরা জানি যে কোটেশন মার্ক কোথায় কোথায় ব্যবহার করা হয়? ইন কেস অফ ডিরেক্ট স্পিচ, প্রথমে বলবো ইন কেস অফ direct speech. Okay, father said where are you going? তাহলে আমরা যখন ডিরেক্ট স্পিচ ব্যবহার করব, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা কি করব? কোটেশন মার্ক ব্যবহার করব। আমরা জানি এটা, তাই না? তারপরে আবার রিমাইন্ডার দেওয়ার জন্য to indicate the names of books, to indicate the names of books, বইয়ের নামের ক্ষেত্রে to indicate the names of books মানে কি বইয়ের নামের ক্ষেত্রে আমরা কোটেশন ব্যবহার করব। ওকে, লিখলাম King Lear was written by উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, তাহলে যে লিখলাম কিং লিয়ার, সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে। ওকে, সো টু ইন্ডিকেট দ্য নেমস অফ বুকস, বইয়ের নামের ক্ষেত্রে। আরেকটা লিখতে পারি টু highlight a word, একটা সেন্টেন্সে কোন একটা শব্দকে হাইলাইট করার জন্য। ওকে, ধরো এরকম মাইন is a possessive pronoun। তাহলে যে মাইন কথাটাকে আমি হাইলাইট করেছি, সেজন্য কি করেছি? তার আগে পরে কোটেশন মার্ক ব্যবহার করেছি। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কোটেশন মার্ক ব্যবহার করব। ঠিক আছে? তাহলে ইন কেস অফ ডিরেক্ট স্পিচ উই ইউজ কোটেশন। ইন কেস অফ ডিরেক্ট স্পিচ উই ইউজ কোটেশন টু ইন্ডিকেট দ্য নেমস অফ বুকস অর বুকস, নিউজ পেপার্স, যে কোনো কিছু, জার্নালস, হাবি জাবি একটু অ্যাড করে দিই। হ্যাঁ, বুকস, journals, newspaper, etc. এসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কোটেশন মার্ক ব্যবহার করব। এবার আমরা করব ইউজ অফ অ্যাপোস্ট্রফি। ইউজ অফ অ্যাপোস্ট্রফি, ইউজ অফ অ্যাপোস্ট্রফি, APOSTROPHE। ওকে, অ্যাপোস্ট্রফি ব্যবহার। ইন কেস অফ পজেশন, কোনো কিছুর মালিকানা বোঝাতে। ইন কেস অফ পজেশন, কোনো কিছুর মালিকানা বোঝাতে। ঠিক আছে? সো
লিখবো এরকম, it is ফয়সালস পেন, এটা ফয়সালের কলম। তাহলে এটার মালিক হচ্ছে কে? ফয়সাল। ইন কেস অফ পজেশন বা মালিকানা বোঝাতে বাংলায় লিখে দিই, মালিকানা বোঝাতে। ওকে, ইন কেস অফ পজেশন মালিকানা বোঝাতে, মানে কেউ একজন এটার মালিক। ইট ইজ ফয়সালস পেন। ওকে, তাহলে যখন আমরা কোনো কিছুর মালিকানা বোঝাবো কারো দ্বারা, তখন আমরা কি করব? এরকম, ধরো উই স্টাডি in a গার্লস কলেজ। বুঝলাম যে আমি কি করি, একটা গার্লস কলেজে পড়ি। তাহলে আরেকটা এক্সাম্পল লিখলাম, উই স্টাডি ইন আ গার্লস কলেজ। আসলে এটা একটা আলাদা এক্সাম্পল, তোমরা মিক্স আপ করে ফেলো না। হ্যাঁ, ইট ইজ ফয়সালস পেন, এটা একটা, আর উই স্টাডি ইন আ গার্লস কলেজ এটা আরেকটা। তার মানে বোঝালাম আমরা যে মালিকানা বোঝাতে কি করি? অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। ওকে, মালিকানা বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। টু মেক কন্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্ম, টু মেক কন্ট্রাকশন আর শর্ট ফর্ম। কন্ট্রাকশন আর শর্ট ফর্ম। শর্ট ফর্মের ক্ষেত্রে আমরা কি করি? অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। ওকে, she didn't go to school, সে স্কুলে যায়নি। didn't মানে did not, didn't মানে কি? did not। ওকে, আবার লিখতে পারি, it won't work, এটা কাজ করবে না। কিছু একটা ধরো নষ্ট হয়ে গেছে, ইট ওন্ট ওয়ার্ক, এটার কাজ করবে না। ইট ইজ আউট অফ অর্ডার, ব্যবহারের অনুপযোগী। তাহলে টু মেক কন্ট্রাকশন, কন্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কি করব? অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। আর কোন ক্ষেত্রে হতে পারে? টু ফর্ম আ প্লুরাল, অথবা টু ইন্ডিকেট omission of a letter, to indicate omission of a letter, to indicate এক টাইম হবে, সরি, to indicate omission of a letter। ওকে, তারাও এরকম লিখলাম, it is 10 o'clock। এ ও মানে কিন্তু ও না, ও মানে কিন্তু অফ। ও মানে কি? অফ। তাহলে অফের পরিবর্তে আমরা ও লিখলাম, তাহলে এফটার অমিশন হলো এখানে। ইট ইজ 10 o'clock or it is 5 o'clock, it is 8 o'clock, যাই বলি কিনা। আর ফর্ম অফ প্লুরাল হবে নাম্বার এন্ড এ লেটার, না লাগবে না, ঠিক আছে। তাহলে এই তিনটা অ্যাপোস্ট্রফি ব্যবহার শিখলাম, কোটেশন মার্ক শিখলাম। ইন কেস অফ ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা কোটেশন মার্ক ব্যবহার করব টু ইন্ডিকেট দ্য নেমস অফ বুকস, জার্নালস, নিউজ পেপার্স এক্সেট্রা। হ্যাঁ, বইয়ের নাম, জার্নালের নাম, খবরের কাগজের নাম, এগুলোর ক্ষেত্রে।
তাহলে আবার টু হাইলাইট আ ওয়ার্ড, একটা শব্দকে সেন্টেন্সের মধ্যে হাইলাইট করার জন্য মাইন ইজ আ পজেসিভ প্রোনাউন। তারপরে ইউজ অফ অ্যাপোস্ট্রফি ইন কেস অফ পজেশন, মালিকানা বোঝাতে। টু মেক কন্ট্রাকশন অর শর্ট ফর্ম। আরেকটা হচ্ছে টু ইন্ডিকেট অমিশন অফ এ লেটার, ইট ইজ 10 o'clock। এ হচ্ছে কোটেশন মার্কার অ্যাপোস্ট্রফি ব্যবহার। এবার আমরা ড্যাশের ব্যবহার যাব। ড্যাশের ব্যবহার, use of dash। ইউজ অফ ড্যাশ, ড্যাশের ব্যবহারে আমরা ব্যবহার কিভাবে করব? টু ফর্ম কম্পাউন্ড ওয়ার্ডস, এটা আমরা লিখতে পারি প্রথমেই। টু ফর্ম compound words, I am his son in law, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে? ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, সান ইন ল, যেটাই বলি আমরা, ঠিক আছে? তাহলে এখানে আমরা হাইপেনের থেকে কম সময়, হাইপেনের থেকে কি করব? ড্যাশ অর হাইপেন, ড্যাশ অর হাইপেন। ড্যাশকে আবার আরেকটা নামে ডাকি কি? ইউজ অফ ড্যাশ অর হাইপেন, HYPEN, হাইপেন। ওকে, ড্যাশ অথবা হাইপেন। তখন আমরা যখন কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করব তখন সেক্ষেত্রে আমরা কি করব? হাইপেন অথবা ড্যাশ ব্যবহার করব, হাইপেন অথবা ড্যাশ। তারপর টু ইন্ডিকেট a sudden change in a sentence, to indicate a sudden change in a sentence, একটা সেন্টেন্সের হঠাৎ চেঞ্জ, মিনিং এর চেঞ্জ হয়ে গেলে, ঠিক আছে? তাহলে এরকম, if I had a lot of money, if I had a lot of money, বললাম যে আমার যদি অনেক টাকা থাকতো, if I had a lot of money, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে কি হতো? Of course I should not talk about money, of course I should not talk about money। বলছে যে আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি আর টাকা নিয়ে কোনো কথাই বলতাম না। তাহলে দেখো এই যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, মিনিং এর চেঞ্জ, সেন্টেন্সের মধ্যে মিনিং এর চেঞ্জ। তাহলে টু ইন্ডিকেট আ সাডেন চেঞ্জ ইন আ সেন্টেন্স, to emphasize a previous idea, to emphasize a previous idea, ঠিক আছে? তুমি একটা ধারণা দিয়েছো, দুইটার মধ্যে আগেরটাকে গুরুত্ব বেশি দিবে, ঠিক আছে? লিখলাম Olvi is a good student, Olvi is a good student, লিখে হাইপেন দিয়ে লিখলাম
perhaps the best in the class. ঠিক আছে, দেখো আমি লিখলাম টু এমফাসাইজ আ প্রিভিয়াস আইডিয়া, আগের আইডিয়াটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বললাম অলভি ইজ আ গুড স্টুডেন্ট, পারহ্যাপস দ্য বেস্ট ইন দ্য ক্লাস। তাহলে এই অলভিটাই হচ্ছে আসলে ইম্পর্টেন্স বেশি পেয়েছে, পারহ্যাপস দ্য বেস্ট ইন দ্য ক্লাস কে, অলভি। তার মানে প্রিভিয়াস আইডিয়াটা বেশি ইম্পর্টেন্স পেয়েছে এখানে। ঠিক আছে, আর একটা আছে ইউজ অফ ব্র্যাকেটস, প্যারেনথেসিসও বলে এটাকে। ওকে, ইউজ অফ BRACKETS ব্র্যাকেটস। ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তিনটাই হইতে পারে। আমরা যখন অ্যামাউন্টের কথা চিন্তা করব তখন কি করব, এগুলো দিব। ধরো এরকম normally they are used in mathematics, mostly used in ম্যাথমেটিক্স। বেশিরভাগ ক্ষেত্রে কিসে ব্যবহৃত হয়, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাট দে আর অলসো ইউজ টু গিভ সাম এক্সপ্লেনেশনস। But also used to give some explanations. Mostly used in mathematics, but also used to give some explanations of some words or ideas. Of some words or ideas. Okay, এবার এক্সাম্পল দেখি। Most teachers use some techniques. Okay, most teachers use some techniques. আর লিখলাম, ধরো এরকম লিখলাম real life examples. Most teachers use some techniques in their teaching. Okay, so most teachers use some techniques, that means real life examples in their teaching. So এই হচ্ছে আমাদের পাংচুয়েশনের যত রুলস ছিল সবগুলো আমি চেষ্টা করেছি খুব সহজ সাবলীল ভাষায় সহজ এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে। আমি জানি না আমি কতটা সফল হয়েছি। যদি তোমরা এর থেকে উপকৃত হও, তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো, এক্সামে যদি একটা ভালো ফিগার কাট করতে পারো, তাহলে আশা করব আমার এই শ্রম, এই চেষ্টাটা সার্থক হবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে কিছু এক্সারসাইজের সাথে। তোমাদের এক্সামে যেভাবে আসে এক্সাম বেসড কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।